প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা দশম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা আরও বেঁধে বেঁধে থাকি, আরও বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ রচিত এই কবিতাটি আমরা আজকে আলোচনা করব। তো এই আলোচনার পূর্বে আমি তোমাদের যে ভিডিও ক্লিপিংসগুলো দেখিয়েছি সেগুলো যদি মন দিয়ে দেখে থাকো তাহলে কবিতাটা তোমাদের বোঝা হয়ে গেছে, কারণ ওই কোলাজের ভিতর দিয়ে এই কবিতার মূল বিষয়কে আমি তুলে ধরার চেষ্টা করেছি। যখন কবিতাটি আমি পড়ব তখন তোমরা বুঝতে পারবে। কবি শঙ্খ ঘোষের কবিতা পাঠ করার আগে আমরা একটু জেনে নিই, তাকে একটু জেনে নিই যতখানি পারি, কারণ তোমরা আধুনিক কবিদের লেখার সঙ্গে খুব বেশি পরিচিত নও। তো সৌভাগ্যের বিষয় যে এই পাঠ্য গ্রন্থে শঙ্খ ঘোষের কবিতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন এর আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি পাবলো নেরুদা রচিত দি আনহ্যাপি ওয়ান বা অসুখী একজন কবিতাটি। সেখানে আমরা দেখেছিলাম যে তার বেড়ে ওঠার ভিতরেই তার কবিতা প্রাণ রস সঞ্চিত ছিল, যা পরে শাখায় প্রশাখায় বিস্তার লাভ করেছে। তো সেই আলোচনার সূত্র ধরে আমরা বলবো যে কবি শঙ্খ ঘোষের কবিতাতেও আমরা তার বেড়ে ওঠা এবং তার জীবনবোধ, যা তিনি সমাজ থেকে, সমাজ সংসার থেকে, মানুষের দুঃখ বেদনা থেকে, যন্ত্রণা থেকে, কষ্ট থেকে, চোখের জল থেকে আহরণ করেছেন। বাংলা আধুনিক কবিতাকে দশক ভিত্তিক একটা ভাগ করার প্রবণতা রয়েছে। 30-এর দশকের কবি, 40-এর দশকের কবি, 50-এর দশকের কবি, 60-এর দশকের কবি। তা আমরা শঙ্খ ঘোষকে 50-এর দশকের কবি হিসাবে মনে করে থাকি। 50-এর দশকে যারা কবিতা লিখতে এসেছেন, অমিতাভ দাশগুপ্ত, সিদ্ধেশ্বর সেন, অলোক রঞ্জন দাশগুপ্ত, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শরৎ মুখোপাধ্যায়। তো এই 50-এর দশকের কবিতার বৈশিষ্ট্য নিরূপক হিসাবে যা সমালোচকরা আলোচনা করে থাকেন তা হলো 50-এর দশক হলো আত্মনিমগ্নতার কাল। 40-এর দশকে আমরা বাংলা কবিতায় দাপটের সঙ্গে রাজত্ব করতে দেখেছি এক বিশেষ স্বপ্নের। সেটা হলো সাম্যবাদী একটা স্বপ্ন, যে স্বপ্ন কমিউনিজম মতাদর্শ থেকে বাংলা কবিতা গ্রহণ করেছিল। দীনেশ দাস, প্রেমের মিত্র, তাঁদের কবিতায় 40-এর দশকে শোনা গিয়েছিল একটি স্বপ্নের কথা, যে মানুষ সুখে থাকবে, মানুষ ভরপেট থাকবে, মানুষ স্বপ্ন দেখতে জানবে। অর্থাৎ সমাজ মনস্কতা, সমাজের প্রতি দায়বদ্ধতা 40-এর দশকের কবিতায় চিহ্নিত হয়েছে।
অশোক বিজয় রাহা, কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়, রাজলক্ষ্মী দেবী, সুভাষ মুখোপাধ্যায়, এদের কবিতায় বারবার সেই সামাজিক দায়বদ্ধতার কথা উঠে এসছে। পাশ্চাত্যের বিশেষ কিছু কবিজনের প্রভাব কিন্তু 40-এর দশকের কবিতায় ছিল। বিশেষ করে যার নাম আমি করব সেটা হলো এলিয়ট, এবং তার সঙ্গে সঙ্গে এজরা পাউন্ডের যে সাংকেতিকতা, ইমেজিস্ট যে ভাবধারা, সেই ভাবধারার সাথে সমাজ মনস্কতা মিশে বাংলা কবিতার একটি পৃথক স্বতন্ত্র ধারা গড়ে উঠেছিল, যে ধারায় কবিরা স্বপ্ন দেখেছেন শোষণমুক্ত সাম্যবাদী এক সমাজ ও সংসারে। সেই ধারা থেকে 50-এর দশকে কবিরা অনেকটাই সরে এলেন। এক আত্মনিমগ্ন ভাব তাদের কবিতায় লক্ষ্য করা গেল। কেন এমনটা হয়েছিল? যদিও ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী সাংকেতিকতার বিরুদ্ধে গলা চড়াতে আমরা দেখেছি, অলোক রঞ্জন দাশগুপ্তকে দেখেছি, সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো কবিকেও আমরা দেখেছি যে কবিতা, তাদের কবিতায় সমাজ মনস্কতা কোনো না কোনো জায়গায় ছিল। তবুও আমরা বলবো যে 50-এ স্বাধীনতা পরবর্তী সময়ে 3-4 বছরের ভিতরেই মানুষের স্বপ্নভঙ্গ হয়েছিল। সেই স্বপ্নভঙ্গের বেদনা কোনো সমাধানের মুখোমুখি নিজেকে দাঁড় করিয়ে নতুন কোনো স্বপ্ন দেখতে পারেনি, বরং তার আশা আকাঙ্ক্ষা যেন প্রতিহত হয়েছে তৎকালীন রাজনৈতিক ও সামাজিক পালাবদলের মধ্য দিয়ে। ঔপনিবেশিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেলেও মানুষের, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, গরিব মানুষের স্বপ্ন কিন্তু আকাশে পাখা মেলতে পারেনি। তারা স্বপ্নের দেশ, স্বপ্নের সমাজ ও সংসার উপহার পায়নি। বাংলা ভাষার সমকালীন কবিরাও সেই ব্যর্থতাকে পেরিয়ে গিয়ে নতুন কোনো স্বপ্নের কথা বলতে পারেননি। ফলে তারা বারবার ফিরে এসছেন আত্মমগ্নতায়। কবিতা তার নিজস্ব প্রেম, কবিতা তার নিজের বেদনার কথা হয়ে উঠেছে। যেন সামাজিক দায়বদ্ধতা থেকে অনেকটা সরে এসছে 50-এর কবিতা। অনেক সমালোচক বেদনাবোধ করেছেন যে 50-এর কবিতা, 50-এর দশকের বাংলা কবিতায় বাংলাদেশের নাম আর শোনা যায় না। মানুষকে যেন আর দেখা গেল না। মানুষের থেকে সরে এসে নিজের অন্তস্থ বেদনার কাছে আত্মসমর্পণ করার প্রবণতা দেখা গেল 50-এর দশকের কবিদের মধ্যে। এক বিশুদ্ধ কবিতার ধারার অনুসন্ধান দেখা গেল 50-এর দশকের বিশেষ এক শ্রেণীর কবি গোষ্ঠীর মধ্যে। তাদের মধ্যেই বাংলার এবং বাঙালির বিবেক স্বরূপ দাঁড়িয়ে গেলেন শঙ্খ ঘোষ। তার কবিতা মানুষের কবিতা হয়ে উঠল। তার কবিতা বাঙালির, আপামর বাঙালি জাতির বিবেকের মতো হয়ে উঠল। এক বিপরীত মেরুতে দাঁড়িয়ে তিনি মানুষের কথা কবিতার সমস্ত সৌকর্যকে গ্রহণ করে তার কবিতায় উপস্থিত করলেন। তিনি হয়ে উঠলেন বাঙালি জাতির বিবেক।
রবীন্দ্রনাথ ঠাকুরের পরে তাকেই আমরা বাঙালির বিবেক হিসাবে দেখতে চাই, এবং তিনি সেভাবেই তার কবিতার ভিতর দিয়ে মানুষের কাছে মানুষের অধিকার, মানুষের না পাওয়া, মানুষের আশাহীনতার কষ্টকে অন্য মানুষের হৃদয়ে পৌঁছে দিতে পেরেছেন। তিনি কেবল কবিতায় নয়, তার প্রবন্ধে, তার নিবন্ধে সর্বত্র নিজেকে অত্যাচারিত, দুর্বল, অসহায় মানুষের পক্ষে দাঁড় করিয়ে কবিতাকে সমসাময়িক কালের এক দলিল করে তুলতে পেরেছেন। তার কবিতা একটা যুগের চা পাওয়া অত্যাচার, নৃশংসতা, তা রাজনৈতিক হোক, তা ধার্মিক হোক, বা ধর্মীয় হোক, যাই হোক না কেন, সেখানে তিনি একটি যুগের প্রতিবাদের ভাষাকে তার শব্দে শব্দে রূপায়িত করতে পেরেছেন। তাই শঙ্খ ঘোষ আমাদের বিবেক, তিনি আমাদের হয়ে কথা বলেন। যে মানুষ অত্যাচারিত তার হয়ে কথা বলেন, সামাজিক বিশৃঙ্খলার বিরুদ্ধে কথা বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলার বিরুদ্ধে গলা তোলেন। তার কবিতা কথা বলে, সেই কবিতায় প্রতিবাদের কথা বলা হয়, সেই কবিতায় অসহায় মানবিকতার কথা বলা হয়। যেখানে মনুষ্যত্ব প্রতিদিন লাঞ্ছিত হয়, সেই লাঞ্ছনার বিরুদ্ধে তার কবিতা স্বতন্ত্র ভাষায় জেগে থাকে। এই যে শঙ্খ ঘোষের কথা আমি বলছি, সেই শঙ্খ ঘোষ জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার চাঁদপুর বলে একটি গ্রামে। সেটা ছিল 1932 সাল। শঙ্খ ঘোষের, কবি শঙ্খ ঘোষের আসল নাম কিন্তু শঙ্খ ঘোষ নয়, তার আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। তিনি আমাদের কাছে শঙ্খ ঘোষ নামেও পরিচিত। এর আগের কবিতাতেও আমরা দেখেছি যে পাবলো নেরুদা কিন্তু আসল নাম নয়, তার আসল নাম আমি তোমাদের বলেছি, এবং এখানেও আমরা দেখছি যে শঙ্খ ঘোষ কিন্তু আসলে চিত্তপ্রিয় ঘোষ। তো যে কবিতাটি আমরা আজকে পড়ব, যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটি কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে এটাও তোমরা জেনে রাখো যে কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতা গ্রন্থ বেরোয় 24 বছর বয়সে। কবিতা গ্রন্থটি বা কাব্যগ্রন্থটির নাম হলো দিনগুলি রাতগুলি। সেই কবিতা প্রথমেই 50-এর ধারা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে অন্যভাবে মানুষের কথা উচ্চারণ করল। আত্মনিমগ্নতার মোহে কিন্তু আবদ্ধ হয়ে গেল না। সেই কাব্যগ্রন্থে আমরা যমুনাবতী বলে কবিতা পেলাম, সেই কাব্যগ্রন্থে আমরা শিশু সূর্য বলে কবিতা পেলাম। কোচবিহারে খাদ্য আন্দোলনের সময়ে এক কিশোরীকে হত্যার প্রতিবাদে তিনি লিখলেন যমুনাবতী, একটি অসামান্য কবিতা। যে কবিতা কেবল নিজের দুঃখ বেদনা বিলাস নয়, সে কবিতা মানুষের কাছে মানুষের ভাষায় গেল, তার হৃদয়ে পৌঁছে গেল প্রতিবাদ হয়ে, কোনো বিলাসিতার ভাষা হয়ে সেটা কিন্তু গেল না। এখানেই 50-এর অন্যান্য কবিদের থেকে শঙ্খ ঘোষের অবস্থান ভিন্ন রূপে আমরা জানতে পারলাম। একের পর এক পরবর্তী সময়ে তার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ধুম লেগেছে ভিত কমলে, পাঁজরে দ্বারের শব্দ, বাবরের প্রার্থনা,
তুমি তেমন গৌরী নয়, তুমি তেমন গৌরী নও, এখন সময় নয়, ইত্যাদি। এই সমস্ত কাব্যগ্রন্থে একা মানুষের, সঙ্গবদ্ধ মানুষের ব্যর্থতা, বেদনা, অপূর্ব এক সুসময় প্রতিধ্বনিত হয়েছে পাঠকের হৃদয়ে। তার প্রতিটি শব্দ অমোঘ হয়ে উঠেছে তার কবিতায়। সেই অমোঘ শব্দবন্ধ কেবল কোনো কবিতার লাইন হিসাবে আর থাকেনি, সে একলা মানুষের, গোষ্ঠীবদ্ধ অত্যাচারিত মানুষের প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। আমরা এ প্রসঙ্গে কয়েকটি কবিতার নাম করতেই পারি। হাসপাতালে বলির বাজনা, মার্চিং সং, ইন্দ্র ধরেছে পুলিশ, তুমি বলেছিলে জয় হবে। এই সব অবিস্মরণীয় কবিতা মানুষের বেদনাকে মূর্ত করেছে শব্দে শব্দে। আমরা সেই কবিতা আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি আজকে পড়ব। কি বলা হয়েছে কবিতাটিতে একবার পড়ে নিই, দেখো এবার শুনে নাও। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরি খাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দাঁড়ে দাঁড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কাদের কথা বলা হয়েছে কবিতায়? আমরা এদের খুঁজে পাই ইতিহাসে। এই যে আমরা কারা? আমরা সেই সম্রাটের প্রজা যারা অত্যাচারিত হয়েছে। আমরা সেই রাজার প্রজা যারা আমাদের শোষণ করে তাদের সম্পদের সঞ্চয় বৃদ্ধি করেছে। আমরা সেই গণতন্ত্রের মানুষ যারা আমাদের ভুল বুঝিয়ে বিপদগামী করেছে, স্বপ্নের লোভ দেখিয়ে পথচ্যুত করেছে, মানুষকে মানুষের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। আমরাই তারা যারা দেশকে গ্রহণ করে দেশকে গঠন করি। আমরা কারা? আমরা শ্রমিক, আমরা কল কারখানায় খেটে খাওয়া মানুষ, আমরা কৃষক। ফসলের গন্ধ মানুষের ঘরে ঘরে বইয়ে দিয়েছি আমরাই। যদি বলো প্রাচীনকালে, আমাদের পরিচয়ের কোনো আদি নেই, কোনো অন্ত নেই। আমাদের পরিচয়ের কোনো যুগ হয় না। আমরাই প্রাচীন, আমরাই মধ্য, আমরাই আধুনিক, উত্তর আধুনিকও আমরাই। কিন্তু কোথায়?
কোন ইতিহাসে আমাদের লেখা আছে? ইতিহাস কোনটা? ইতিহাসে তো আমরা নেই। ইতিহাস রাজাদের জন্য, ইতিহাস সম্রাটদের জন্য, ইতিহাস ক্ষমতার প্রতিভূদের জন্য, ইতিহাস শাসকের জন্য। তাদের স্বার্থে ইতিহাস গড়ে ওঠে, আমাদেরকে তারা কাজে লাগায়। আমরা বেঁচে থাকলে আমাদের হাঁটা চলাফেরা করা শরীরটা তারা রাজনীতির নামে, ধর্মের নামে, গণতান্ত্রিক স্বাধিকারের নামে ব্যবহার করে। আবার আমরা মরে গেলেও আমাদের মৃত শরীরটাকে তারা রাজনীতির নামে, ধর্মের নামে, স্বাধিকারের গণতন্ত্রে তাদের উত্থানের সোপান হিসাবে গ্রহণ করে, ব্যবহার করে। এর কোনো যুগ বিভাজন নেই, কিন্তু সর্বযুগেই এটা হয়েছে। ক্ষমতাবান মানুষেরা, শাসকেরা, তারা একে অপরের সঙ্গে সংগঠন গড়ে তুলেছে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে। আমাদের দেশে ঔপনিবেশিক শাসনকালে ইংরেজরা করেছে, তারও আগে রাজা মহারাজা সম্রাটেরা করেছে, তারপরে আমার দেশের লোকেরাই আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাকে তাদের মতো করে ব্যবহার করেছে। আমরা তো সাধারণ, আমরা তো কৃষক, আমাদের সারা গায়ে মাটির গন্ধ, ফসলের গন্ধ। আমরা তো কলকারখানার মজুর, শ্রমিক, আমাদের গায়ে কালির গন্ধ, ঘামের গন্ধ। যুগে যুগে আমরা এভাবেই ছিলাম। সেই শরীরের গন্ধ, সেই ফসলের গন্ধ, সেই ঘামের গন্ধ মুনাফা লোভী শাসকেরা নিজেদের মতো করে বিক্রি করেছে, নিজেদের মতো করে হস্তান্তর করেছে। মুনাফা পেয়েছে সে, ক্ষমতার অলিন্দে একটার পর একটা সিঁড়ি টপকে উঠে যেতে পেরেছে সে, কায়েমি স্বার্থ স্বপ্নকে চরিতার্থ করতে পেরেছে সে। আমরা কিছু পাইনি। ইতিহাসে আমাদের জন্য একটা শব্দ খরচ করা হয়নি, ইতিহাসে আমাদের জন্য একটা লাইন রাখা হয়নি যে আমরাই দেশকে গড়েছি। আমরা অতীতেও গড়েছিলাম, বর্তমানেও গড়ছি, ভবিষ্যতেও গড়ব। আমরাই স্বপ্ন বিক্রি করি, আমরা মানুষের চোখে স্বপ্ন দিই, আমরা মানুষের চোখে ঘুম দিই, আমরা মানুষের চোখে মানুষের শরীরে স্বাচ্ছন্দ্য দিই, আরাম দিই, বিলাসিতা দিই। আমরা যারা কল কারখানায় খেটে দিনাতিপাত করি, আমরা যারা সারাদিন রাত মাটি মেখে ঘুরি, কই আমাদের কথা তো তারা বলে না। তো সেই ইতিহাস কাদের ইতিহাস? সেই ইতিহাসে কোন জায়গা আছে আমাদের? আমাদের কাছে তাহলে সেই পৃথিবী, যদি সেই ইতিহাসই পৃথিবী হয়, তাহলে সেই পৃথিবীর ইতিহাসে অথবা সেই ইতিহাসের পৃথিবীতে সেই সমস্ত ক্ষমতালোভী, শক্তি ব্যবসায়ী, অত্যাচারী শাসকেরা বেঁচে আছে। আমাদের পৃথিবী হয়তো গেছে মরে, আমরা তো সেখানে নেই। আমাদের কথা কে বা জানে? আমরা তো চিরকালই ভিখারি, কিন্তু কেন? সব দিয়েও আমরা নিঃস্ব কেন? পড়ো, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ। আমাদের জন্যে, খেটে খাওয়া মানুষের জন্যে, গরিব মানুষের জন্যে, কৃষকের জন্যে, অনাথের জন্যে কোনো নিরাপদ আশ্রয় নেই। রাজনীতিতে নিরাপদ আশ্রয় নেই,
ধর্মে নিরাপদ আশ্রয় নেই। যদি আমি ধার্মিক, আমাকে রাষ্ট্র কাজে লাগাচ্ছে। যদি আমি কৃষক, আমার অসহায়তা, আমার দারিদ্রতা, আমার দারিদ্র, তাকে শাসক কাজে লাগাচ্ছে। যদি আমি শ্রমিক, আমার ঘাম, আমার গায়ে লেগে থাকা কালি, আমার অসহায়তা, তাকে শাসক কাজে লাগাচ্ছে। কোথায় যাব? সব জায়গাতে তারা ফাঁদ পেতে রেখেছে। আমি সাধারণ, সহজ সরল সেই ফাঁদে পা দিই। আমরা বুঝতে পারি না এই দেশের চালিকা শক্তি আমরা, অথচ কেন আমাদের কিছু নেই? কেন আমরা বঞ্চিত? কেন আমাদের কথা কেউ বলে না? বিপদের সময় আমাদেরই কেন বিপদের মধ্যে আগে ঝাঁপিয়ে পড়তে হয়? কেন আমরা কষ্টে থাকি? তোমার জন্য সমস্ত পথ রুদ্ধ। বিপদের কালে তোমার পাশে কেউ এসে দাঁড়াবে না। তুমিই মরবে আগে, অর্থাৎ আমরাই মরবো আগে। অথচ ইতিহাস তৈরি করি আমরাই। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ। আমরা যেদিকে যাব মরব। আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। যুগের পর যুগ রাজায় রাজায় যুদ্ধ হয়েছে, সম্রাটে সম্রাটে যুদ্ধ হয়েছে, দেশে দেশে যুদ্ধ হয়েছে। কার লাভের জন্যে? মরেছে কে? আমাদের হাতে সামান্য অস্ত্র কাস্তে, আমাদের হাতে শাবল গাঁইতি আমার অস্ত্র, সে অস্ত্র উজ্জীবনের। অথচ আমরাই মরছি দলে দলে। ক্ষমতার লোভে একটা দেশ আর একটা দেশের সঙ্গে যুদ্ধ করছে। লাভ হচ্ছে কতগুলো রাজনৈতিক নেতার, লাভ হয়েছে রাজার। আমি কি পেয়েছি? আমি পেয়েছি মৃত্যু। সন্তান হারানোর শোক, মা হারানোর শোক, স্ত্রী হারানোর শোক, স্বামী হারানোর শোক, কর্ম হারানোর শোক আমি পেয়েছি। আমার মাথার উপর দিয়ে বোমারু বিমান উড়ে গেছে। কোনো রাজা মারা যায়নি, কোনো দেশের কর্ণধার মারা যায়নি, মারা গেছি আমি, মারা গেছে আমার সন্তানেরা। আমাদের ঘর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমাদের সংসারের স্বপ্ন চুরমার হয়ে গেছে। হাজার হাজার নিরপরাধ শিশু মারা গেছে, এখনো মারা যায় যুদ্ধে। সেই যুদ্ধে আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের কোনো লাভ নেই, আমাদের সবটাই ক্ষতি। অথচ আমরাই দেশের কারিগর। লাভ যাদের হয়েছে তারা যুদ্ধে যায় না। যে খাদ্যমন্ত্রী, সে কোনোদিন ফসলের আল দিয়ে হাঁটেনি, সে কখনো চাষির গায়ের গন্ধ সহ্য করতে পারে না। যে শ্রমমন্ত্রী, সে কখনো শ্রমিকের গায়ে ঘামের গন্ধ সহ্য করতে পারে না। অথচ আমাদের রক্ত জল করা অর্থ, আমাদের রক্ত জল করার যে সঞ্চিত সম্পদ, সব তার ঘরে গিয়ে সঞ্চিত হয়। সে তার নিজের স্বার্থে, ক্ষমতালোভী মানুষের যে সংগঠন, সেখানে হাতে হাতে বিক্রি হয়, হাতে হাতে লেনদেন হয় আমাদের রক্তের, ঘামের, স্বপ্নের, সংসারের। অথচ সেই সংসারকে, সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে তাদের কোনো দ্বিধাবোধ হয় না। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? সবটাই হতাশার কথা নয়। কবির শব্দে প্রত্যয়ী মনোভাব ব্যক্ত হয়েছে যে এইভাবে মরে যাওয়া যায় না, এইভাবে মরে যাব না আমরা। সকলে আমরা কাপুরুষ নই। আমরা স্বপ্নকে এত সহজে আমাদের হাত থেকে, স্বপ্নকে আমরা সহজে এত আমাদের চোখ থেকে মুছে দিতে দেব না। আমাদের থাকতে হবে। যদিও এই ক্ষমতালোভী মানুষগুলোর স্বার্থের জন্য নাও হয়, আমার সন্তানের জন্য,
অসহায় হাজার হাজার মানুষের জন্য, মানুষকে জাগিয়ে রাখার জন্য, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, সৃষ্টির পথকে আরো বেশি সামনের দিকে নিয়ে প্রসারিত করে দেওয়ার জন্য আমাদের বেঁচে থাকতে হবে। তবে সেই বেঁচে থাকা একা একা সম্ভব নয়। একা আমার ক্ষমতা কতটুকু, কার বিরুদ্ধে প্রতিরোধ করব? সুতরাং এসো আমরা একসঙ্গে থাকি, কারণ সমষ্টির কণ্ঠস্বরকে অত্যাচারী শাসক চিরকাল ভয় পেয়েছে। এই কবিতা সে কারণে কেবলই ব্যর্থতার কথা বলে না, কিন্তু আশাহীনতার কথা বলে না, কিন্তু এই কবিতা আমাদের সাধারণ মানুষের বেদনা, দুঃখ, যন্ত্রণা প্রকাশের সাথে সাথে সেই প্রত্যয়কে গড়ে তুলতে বলে, যে প্রত্যয় আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের মতো খেটে খাওয়া শ্রমিকজন, কৃষকজন, অন্তর্জন, অবহেলিত শ্রেণী, অবহেলিত সম্প্রদায় হাতে হাত বেঁধে থাকব। যেন আমরা জানি যে আমাদের অসীম ক্ষমতা, যদি আমরা হাতে হাত বেঁধে থাকতে পারি, যদি আমরা কাছে কাছে থাকতে পারি, যদি আমরা আমাদের সকল স্বপ্নকে একটা সম্ভারে সঞ্চয় করতে পারি, তাহলে রাষ্ট্রশক্তি তার অত্যাচারের সমস্ত অস্ত্র নিয়ে, তার অত্যাচারের সমস্ত কুশলতা নিয়ে সে আমাদের প্রতিরোধের সামনে ব্যর্থ হবে। ইতিহাস তার সাক্ষী। ইতিহাস আমাদের না, ইতিহাসে আমাদের কথা, আমাদের ব্যক্তিগত পরিচয় নাই বা থাকলো, সমষ্টির পরিচয় আছে। আমি নামে নেই, নিক তারা নাম। ইতিহাসে সেই নাম বারবার উচ্চারিত হোক যার হাত রক্তে কলঙ্কিত, সেই নাম বারবার উচ্চারিত হোক যে সাধারণ মানুষকে রাষ্ট্রীয় যন্ত্রের চাকায় পিষ্ট করে মেরেছে। হোক উচ্চারণ, আমরা সমষ্টির বেশে সাধারণ হয়ে থাকি। সেই আমাদের থাকা, সেই আমাদের ইতিহাস, আমাদের মৃত্যুই আমাদের ইতিহাস লেখক, যে তারা আমাদের মারুক, তাদের কাহিনীর ভিতরে আমাদের গায়ের গন্ধ থাকুক, আমাদের রক্তের গন্ধ থাকুক, আমাদের ঘামের গন্ধ থাকুক। আমরা তো ব্যক্তি পরিচয়ে পরিচিত হতে চাইনি। সুতরাং আমাদের একলা থাকার আর কোনো পথ নেই, একলা থেকে পারবো না। আমাদের কাছে কাছে থাকতে হবে, হাতে হাত রেখে থাকতে হবে। আমি আরেকবার পড়ি। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরি খাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের সব, আমরা যে ব্যর্থ মানুষ, আমরা যে অবহেলিত, সমস্ত অবহেলিত মানুষের একটাই পরিচয়, সে শ্রমজীবী, সে কৃষক। তাই আমরাই যদি দেশের প্রাণ শক্তি হই, আমাদের সমষ্টিগতভাবে থাকতে হবে। কারণ রাষ্ট্রীয় ইতিহাস আমাদের ভালোভাবে নেয় না। যাদের স্বার্থ চরিতার্থতায় আমরা বিঘ্নের প্রাচীর তৈরি করি, তারা আমাদের ভালোভাবে নেবে না। আমাদের ইতিহাস সমষ্টির ইতিহাসে। তাই কাছে আয়, হাত ধর, একের প্রত্যয়ে আর একজনকে প্রত্যয়ী করে তুলি। আমরা এত সহজে হেরে যাব না, কারণ রাষ্ট্রের ক্ষমতা ওই কাস্তেতে রয়েছে, রাষ্ট্রের ক্ষমতা ওই শাবলে রয়েছে, ওই কোদালে রয়েছে, ওই গাঁইতিতে রয়েছে। সেই শাবল, কোদাল, গাঁইতি আমাদের। আমরা তাকে আরো শক্ত করে ধরি, আমরা আমাদের কাস্তেটাকে শক্ত করে ধরি। সেই আমাদের অস্ত্র। সেই অস্ত্র দিয়ে, ওই কামানের,
ওই বোমারু বিমানের, ওই মিসাইলের আওয়াজকে আমরা স্তব্ধ করে দেব। এই প্রত্যয় কিন্তু এই কবিতায় আছে। তারপরে দেখো, আমাদের ইতিহাস নেই, অথবা এমনি ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। সেই ইতিহাসে যদি আমরা চাই, সেই ইতিহাসে আমাদের নিয়ন্ত্রক কোনো অবস্থান তারা আমাদের দেবে না। তারা আমাদের চিহ্নিত করবে সামাজিক বিশৃঙ্খলাকারী হিসাবে, কারণ আমরা জনগণ, আমরা মূর্খ, আমরা পুঁথি পড়ে তাদের মতো মানুষ হত্যা করার শিক্ষা পাইনি, আমরা ডিগ্রি অর্জন করে তাদের মতো মানুষকে ঘৃণা করার শিক্ষা পাইনি, আমরা স্কুল কলেজে গিয়ে তাদের মতো করে জাত বেজাত দলিত এই ভেদাভেদ আমরা শিখিনি। আমাদের শিক্ষা প্রকৃতি, আমাদের শিক্ষা মাটি, আমাদের শিক্ষক ফসল, আমাদের শিক্ষক আমাদের শ্রম। সে আমাদের শিখিয়েছে যে ভাতই আমাদের ধর্ম, ভাতের গন্ধই আমাদের একমাত্র প্রেরণা। সেই ভাত সন্তানের মুখে, পরিবারের মুখে, অন্য মানুষের মুখে, ওই সব উচ্চাকাঙ্ক্ষী ক্ষমতালোভী রাজনৈতিক শাসকের মুখে সেই ভাত তুলে দেওয়ার জন্য আমরা আমাদের জীবনটাকে উৎসর্গ করেছি। কিন্তু সে কথা ইতিহাসে থাকবে না, কারণ ইতিহাস রাষ্ট্রের রচনা, ইতিহাস রাষ্ট্রযন্ত্রের রচনা। রাষ্ট্রযন্ত্র আমাদের দেখাবে আমরা দাঙ্গাবাজ, আমরা মূর্খ। তাই আশা করো না, ইতিহাসে ঠাঁই পাবার কথা ভেবো না। আর যদি এমন রাখতেও হয়, অস্বীকার তো করতে পারবে না। সমষ্টিগতভাবে আমাদের শক্তিকে ইতিহাস অস্বীকার করতে পারবে না, রাষ্ট্রযন্ত্র অস্বীকার করতে পারবে না, কিন্তু এমনভাবে তারা আমাদের লুকিয়ে রাখবে যে তাদের উজ্জ্বলতায় আমাদের অবস্থান ম্লান হয়ে যাবে, মানুষ আমাদের দেখতে পাবে না, প্রজন্ম আমাদের চিনতে পারবে না। তাদের কথা পড়বে, তাদের মন্ত্র উচ্চারিত হবে, তারা ফসলের মন্ত্র গাইতে জানবে না, তারা শ্রমের মন্ত্র গাইতে জানবে না, তারা কষ্ট দুঃখ যন্ত্রণার মন্ত্র ভুলে যাবে। তারাও হয়ে উঠবে তাদের মতো ক্ষমতালোভী, তারাও কাজে লাগাবে ভবিষ্যতের শ্রমিকজনকে। সুতরাং ইতিহাসে তোমার যথোপযুক্ত অবস্থানের কথা তুমি ভুলে যাও। আমরা ভিখারি নামেই পরিচিত হব চিরকাল, যদিও আমরাই সম্রাট, কারণ আমরাই সভ্যতার প্রাণ স্পন্দন, আমরা অতীতের প্রাণ স্পন্দন। অতীত থেকে বর্তমানে এসে বর্তমানকে আমরাই বাঁচিয়ে রাখি, আমরাই ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখবো। কিন্তু ইতিহাস আমাদের অন্তর্জন হিসাবে চিনবে, ইতিহাস আমাদের ভিখিরি বলে ডাকবে। তো তারই বা ডাকুক, তাতে আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু আমাদের অবহেলা করতে পারবে না। ভিখিরি বলেই ডাকুক, অন্তর্জন বলেই ডাকুক, শ্রমিক বলেই ডাকুক, কৃষক বলেই ডাকুক, মুটে বলেই ডাকুক, ছুতোর বলেই ডাকুক, কিন্তু অস্বীকার করার উপায় নেই। কারণ আজকে আমরা হাতে হাত বেঁধে থাকার অঙ্গীকার করেছি, আজকে আমরা কাছে কাছে থাকার অঙ্গীকার করেছি। আমাদের সমস্ত ছোট ছোট স্বপ্নগুলো দিয়ে একটা বিরাট আকাশ নির্মাণের স্বপ্ন দেখতে শুরু করেছি। কারণ কবি আমাদের বলছেন যে আয় আরো বেঁধে বেঁধে থাকি। পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো কেন, বেঁচে তো আছে। মানুষ আসছে, মানুষ বেঁচে আছে, মানুষ আসতে যাচ্ছে, কলকারখানায় যাচ্ছে, ভোট দিতে যাচ্ছে, মানুষ মানুষকে খুন করছে, মানুষ মানুষের ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে, বাক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, তোমার পছন্দ অপছন্দের কথা বললে তোমাকে হুমকি দিচ্ছে। এই কি বেঁচে থাকা? এটাকে তুমি বেঁচে থাকা বলবে? বেঁচে থাকা নয়, এই বেঁচে থাকা হয়তো, এটাকে তুমি হয়তো বেঁচে থাকা বলতে পারো, কেবল বেঁচে থাকা বলতে পারো না।
কারণ এই বেঁচে থাকায় মানুষের ঐশ্বর্য নেই, মনুষ্যত্বের ঐশ্বর্য নেই, এই বেঁচে থাকার সৌন্দর্য নেই, এই বেঁচে থাকায় স্বপ্ন নেই, এই বেঁচে থাকায় লোভ, ক্ষমতা, অত্যাচার, প্রতিহিংসা রয়েছে। লোভ, অত্যাচার, ক্ষমতা, প্রতিহিংসাকে বেঁচে থাকা বলে না, সেটা বেঁচে থাকার বিকৃতি। আমি তুমি বেঁচে আছি বলে হয়তো ভাবতে পারি, কিন্তু সে হয়তো বেঁচে থাকা এ শুধু বেঁচে থাকার কঙ্কাল মাত্র, বিকৃতি মাত্র, তা সত্যকার বেঁচে থাকা নয়। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। তাহলে মরে গেছে তাও কি আমি বলতে পারি? তাহলে হয়তো কেন? পৃথিবী হয়তো মরে গেছে, হয়তো তলে তলে আছে কেউ, তাকে আমি জেগে থাকা বলি। কারণ চরম দুর্দশার সন্ধিক্ষণে, চরম সংঘাতের সন্ধিক্ষণে এই অত্যাচারিত মানুষগুলো, এই মুটে মজুর শ্রমজীবী মানুষগুলো, তারা হাত তুলতে জানে। কিন্তু আকাশের দিকে তাদের হাত ওঠে, তারা প্রতিবাদের ভাষা জানে, যা তাদের ভিতরে এতদিন গোপন ছিল সেই কথা তারা বলতে পারে, যে সাহস তাদের মধ্যে সঞ্চিত ছিল সেই কথা তারা বলতে পারে। রাষ্ট্রযন্ত্র প্রতিহত হয় সেদিন। তাই সে মরে গেছে তা নয়, কিন্তু বেঁচে আছে, শুধু তাকে কাছে কাছে থাকতে হবে, বেঁধে বেঁধে থাকতে হবে। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, মানুষের দরজায় দরজায় আমরা ঘুরেছি, কারণ আমাদের তো অহংকার নেই। আমরা জানি পৃথিবীকে বাঁচিয়ে রাখা, মানুষকে বাঁচিয়ে রাখার দায় আমাদের। সে দায় ও দায়িত্বকে আমরা কোনোদিনই অস্বীকার করিনি। আমরা জনসাধারণ, আমরা তাকে কোনোদিন অস্বীকার করিনি। আমরা রাজাকে অস্বীকার করিনি, রাষ্ট্রকে অস্বীকার করিনি, কিন্তু রাষ্ট্র আমাকে অস্বীকার করেছে, রাজা আমাকে অস্বীকার করেছে। আমরা নেতাকে গড়েছি, নেতাকে তৈরি করেছি, কিন্তু নেতা আমাকে অস্বীকার করেছে, আমরা নেতাকে স্বীকার করেছি। তারা আমাদের বাধ্য করেছে দুয়ারে দুয়ারে ঘুরতে, তারা আমার সন্তানকে বাধ্য করেছে চায়ের দোকানে, গ্যারেজে কাজ করে খেতে, তারা আমাকে বাধ্য করেছে নিরন্ন উপবাস করতে, অথচ ফসল আমিই ফলিয়েছি। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। স্বপ্ন নেই, বেঁচে থাকার শান্তি নেই, যেটুকু দিয়েছি তাও কেউ স্বীকার করে না। যুগ যুগ ধরে আমরা যা মানব সভ্যতাকে দিয়ে চলেছি সেটা কোনোদিন কেউ স্বীকার করলো না। তাহলে সেই কষ্ট, সেই যন্ত্রণা কোন ক্ষমতায় আমরা সহ্য করি? নেই তো কিছুই। এখানেই যদি কবিতাটা শেষ হয়ে যেত, তাহলে আমি বলতাম তার নিজস্ব দশকের যে ধারা, সেই ধারার কাছে শঙ্খবাবু আত্মসমর্পণ করলেন। যে আত্মমগ্নতা, জীবন বিমুখতা, সেখান থেকে সেই নেতিবাচক মানসিকতার কাছে তিনি আত্মসমর্পণ করলেন। কিন্তু তিনি যেটা করলেন না, তিনি কি বললেন পরে? কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। বিবেক হয়ে উঠল। এই কবিতা শুধু বাঙালি, অন্তজ বাঙালির, গরিব বাঙালির, খেটে খাওয়া বাঙালির কথা বলে না, এটা গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষের বিবেক হয়ে ওঠে। যে বিবেক সমষ্টির হয়ে কথা বলে, কবির বিবেক, যে বিবেক
সর্বহারা মানুষের সামনে দাঁড়িয়ে দুহাত দিয়ে তাকে আগলে রাখে রাষ্ট্রযন্ত্রের, ধনীর, ক্ষমতালোভী মানুষের, ধর্ম ব্যবসায়ীর প্রবল আঘাত থেকে। তাই শঙ্খ ঘোষ আমাদের বিবেক। যখন আমরা নিষ্পৃষ্ট হই, যখন আমরা অত্যাচারিত হই, যখন আমরা কষ্ট পাই, তখন আমরা বলি একজন মানুষ তো কিছু বলুক। আমরা তখন দুটো চোখের দিকে চেয়ে থাকি, সেই চোখ কথা বলবে। আমরা দুটো ঠোঁটের দিকে চেয়ে থাকি, সেই ঠোঁট নড়ে উঠবে। সেটা কার? কবি শঙ্খ ঘোষের। তিনি আমাদের প্রতিবাদের ভাষা, তিনি আমাদের প্রতিবাদ। তিনি একা একটা জাতির সমষ্টি। আমাদের প্রত্যাশা এমন জায়গায় গেছে যে সবাই যখন চুপ করে থাকে, আমরা চাই যে কবি শঙ্খ ঘোষ কিছু বলুন, যে বলা আমাদের মতো কষ্ট পাওয়া একলা সর্বহারা শ্রমিক জনগণের নামে উৎসর্গীকৃত। এই কবিতার ভিতর দিয়ে আমরা সেই কথাটা প্রত্যক্ষ করলাম। তোমরা শঙ্খ ঘোষের আরো কবিতা নিশ্চয়ই পড়বে, তোমরা নিজেরাই বুঝবে যে সমকালের ভিতর থেকে কালের গণ্ডিকে অতিক্রম করার কি অত্যাশ্চর্য ক্ষমতা তার কলমের রয়েছে। তিনি একই সাথে সমকালীন আবার কালাতিক্রান্তি এক কবি। তিনি ক্রান্তদর্শী। মানুষের যে বেদনা, মানুষের যে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, তার কখনো কাল হয় না। কিন্তু এ কথা মুখে বলে বোঝানো যত সহজ, কবিতায় তাকে তেমন করে নিয়ে আসা অত সহজ নয়। কবিতাকে আগে কবিতা হয়ে উঠতে হয়। সে মানুষের কথা বলুক বা নাই বলুক, মানুষের কথা বলে কোনো এক কালের মানুষকে, মানুষের প্রতিবাদকে কালহীন এক আদি অন্তহীন সময়কালের মধ্যে প্রতিষ্ঠিত করা, সে এক মহাশক্তিশালী কলমের কাজ। সেই কাজ কবি শঙ্খ ঘোষ করে দেখিয়েছেন। তাই তিনি আজকে বাঙালির বিবেক এবং সমগ্র পৃথিবীর খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করেন একজন কবি হয়েও। কোনো রাজনৈতিক ইশতেহারে নয়, কোনো রাজনৈতিক ইস্যুতে নয়, কোনো ধর্মীয় প্রবণতাকে আশ্রয় করে নয়। তার প্রকাশের মাধ্যম তার কবিতা, এবং সেই কবিতা অতিক্রম করে তিনি আমাদের সামনে নিজেকে আমাদের বিবেকের মতো করে প্রতিষ্ঠা করতে পেরেছেন, আমাদের প্রতিবাদের ভাষা হয়ে উঠতে পেরেছেন, আমাদের স্বপ্নের ভাষা হয়ে উঠতে পেরেছেন। তাই আজকেও আমরা যখন কষ্ট পাই, অত্যাচারিত হই, ব্যথা পাই রাষ্ট্রযন্ত্রের কাছে, রাজনৈতিক নেতাদের কাছে, যারা আমাদের বিভ্রান্ত করে, পথচ্যুত করে, তাদের কাছে, তখন আমরা প্রত্যাশা করি যে আমাদের জন্যে একটা কণ্ঠস্বর, একটা মৃদু কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে, একটা মৃদু কণ্ঠস্বর কথা বলে উঠবে। সেটা অন্য কারো নয়, সেটা কবি শঙ্খ ঘোষের। তো আমি আশা করছি এই কবিতা পাঠ করে তোমাদের কবি শঙ্খ ঘোষের আরও কবিতা পড়তে ইচ্ছে করবে, তোমরা তার কবিতা পড়বে। তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন, সেসব পুরস্কারের কথা আমি উল্লেখ করলাম না, সে তোমরা বইয়ে পড়ে জেনে নিও। সমস্ত পুরস্কারের ঊর্ধ্বে এটাই যে
আমরা তাকে আমাদের নিজেদের কণ্ঠ বলে মনে করি। আমরা যারা জনগণ, ক্ষুধার্ত, কৃষক, শ্রমজীবী, সর্বহারা, তাদের কণ্ঠ বলে মনে করি কবি শঙ্খ ঘোষকে। আমরা যারা রাজনৈতিক চক্রান্তের শিকার, আমরা যারা ধর্মীয় চক্রান্তের শিকার, আমরা আমাদের কণ্ঠস্বর বলে মনে করি কবি শঙ্খ ঘোষকে। এই তার পরিচয়। সুতরাং তিনি কি পুরস্কার পেয়েছেন, তিনি কবে পুরস্কার পেয়েছেন, তিনি কোন পুরস্কার পেয়েছেন, সে তোমরা পরীক্ষার জন্য মুখস্থ করো, আমার মুখ থেকে আর নাই বা শুনলে। তা আজকে এই থাকলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। আশা করি তার আরও কবিতা তোমরা পড়বে, তাকে চেনার চেষ্টা করবে। আমাদের সৌভাগ্য তিনি এখনো পর্যন্ত আমাদের মধ্যে রয়েছেন। আমরা তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই, তার দীর্ঘায়ু কামনা করি। তিনি তার লেখনীর মধ্য দিয়ে, তার উচ্চারিত প্রতিটি শব্দের মধ্যে দিয়ে আমাদের পাশে থাকেন, আছেন, থাকবেন, এই কামনা করি। তার সার্বিক সুস্থতা কামনা করি। এই বলে আজকে আমাদের এই আলোচনা শেষ করছি। আমরা পরে আবার অন্য কোনো বিষয়ে আলোচনা করব। তোমরা যদি এর মধ্যে সুযোগ পাও, হাতে বই পাও, তার কিছু কবিতা অন্তত পড়ে রেখো। বেশ, আজ এই থাকলো, ভালো থেকো।